কে জানে আমি খুব একটা তাহলে ওই বলতে হবে যে আমার রোমান্টিক ছবি করা উচিত কিনা, কারণ প্রেম একবারই করেছি, তারপর বিয়ে একবারই করেছি, আর তারপর থেকে কোনো কারণ হ্যাঁ করেছি। আর উড়িষ্যাতে গিয়ে বোধহয় বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছিল। উড়িষ্যাতে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছিল বলতে যখন ক্ষত হচ্ছিল, ক্ষত ডাক্তারি করছিলেন এবং আমি যতটুকু জানি যে এসএসকেএম হসপিটালে আইসিইউতে ছিলেন কার্ডিওলজি বিভাগে। এসএসকেএম হসপিটালে আইসিইউতে ছিলাম শুরুতে, কিন্তু আসলে আমি শেষ করি হচ্ছে মানে ইডিএফ এ অরবিন্দ সেবা কেন্দ্র, অরবিন্দ সেবা কেন্দ্রে আইসিইউতে শেষ করেছি। ডাক্তারি থেকে চলচ্চিত্র পরিচালনা, আজকে আপনি সফল পরিচালক, হঠাৎ ডাক্তারি থেকে পরিচালনায় কেন চলচ্চিত্র? এটার কারণ হচ্ছে যেটা সব কিছুর যে শুরু থাকে, শুরুটা এইভাবে বলা যায় যে কলেজে ঢোকার পর থেকে নাটক করা শুরু হয়, নাটক লেখা এবং কিছুটা অভিনয় খুব কম করতাম, বেশিরভাগটাই হচ্ছে লেখা এবং পরিচালনার কাজ। তো সেই সূত্র ধরে শুরু হয় হচ্ছে নাটক করতে করতে কয়েকটা শর্ট ফিল্ম করার চেষ্টাও করেছি। তো 6বার শর্ট ফিল্ম করার চেষ্টা করি, তার মধ্যে 5টা হয়, দুটিতে একটা হয়। সেইটা হওয়ার পরে তারপরে 2003-এ ছাড়া, মানে এই প্রফেশন ছাড়া, প্রফেশনালি ডাক্তারি আর করতাম না, কিন্তু তখন অমিত সেন, অমিতদার হাই লেভেল বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে জয়েন করি এবং অমিতদা বিজ্ঞাপন বানাতে অমিতদাকে অ্যাসিস্ট করি। তো আপনার প্রথম শর্ট ফিল্মটার নাম কি আর কোথায় রিলিজ হয়েছিল? রিলিজ তো হয়নি, প্রথম শর্ট ফিল্মের নাম হচ্ছে আরব, রিলিজ কোথাও হয়নি। কিসের ওপর ছিল সেটা? এটা ছিল হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উপরেই, এবং একটা লোক, সে তার একটা জার্নি এবং এই জার্নির মধ্যে ভেঙে ভেঙে তার ফ্ল্যাশব্যাকগুলো আসছে, খুব সহজ ছবি। তো সেইটা আমরা বলা যায় হ্যান্ডিক্যাপে শুট করেছিলাম, তখন সেটাই অপশন ছিল, তাও ডিজিটাল অ্যানালগ। তো করে তারপরে এডিট করেছিলাম, সাউন্ড করেছিলাম। আমার এই যে শর্ট ফিল্মটা ছিল, এটা হতোই না যদি না দুজন ভদ্রলোককে মিট করতাম। একজনের নাম হচ্ছে সুমিত ঘোষ, উনি খুব নাম করা একজন এডিটার, সম্পাদক, এবং উনি প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছেন পড়ানো। আর একজন পঙ্কজ শীল, তিনি এসআইএফকেআই এর সঙ্গে যুক্ত, এসআইএফকেআই এর টিচার ছিলেন, এবং ছিলেন মানে আছেন এখন, এবং তারও অনেক ছাত্রছাত্রী তিনি তৈরি করেছেন। সুমিতদা, পঙ্কজদা, ওরাই প্রাথমিকভাবে ওদের চেষ্টাতেই এই শর্ট ফিল্মটা শেষ হয়, এবং সেটা শেষ হওয়ার পর তারপরে ওই শর্ট ফিল্মটা অনেকে দেখে বেশ প্রশংসা করেছিল, এবং অমিতদা যেহেতু সুমিতদা এবং পঙ্কজদার বন্ধু, অমিতদা আমাকে কাজে নেয়। তো সেই করে অমিতদার কাছ থেকে শিখি। অমিতদা খুব নাম করা একজন সিনেমাটোগ্রাফার, বা মানে যেটাকে আমরা সহজ ভাষায় বলি ক্যামেরাম্যান, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, এবং পরবর্তীকালে অমিতদা বিজ্ঞাপন করতেন। বিজ্ঞাপনগুলো অমিতদা ডিরেক্ট করতেন, আমি অ্যাসিস্ট করতাম। তো তারও বেশ কিছু পরে অমিতদা আমার লেখা একটা স্ক্রিপ্টে একটা ছবিও বানান, মোটামুটি। তো অমিতদার কাছ থেকে সবটা শেখা, এই চলচ্চিত্র তৈরি করার পদ্ধতি।
এবং তারও পরে আমি কিছু দিনের জন্যে মুম্বাইতেও ছিলাম এবং সেখানেও বিজ্ঞাপনের কাজ কয়েকটা অ্যাসিস্ট করি ইত্যাদি। এবং তারপর নিজেরও একটা কাজ আসে এবং স্ক্রিপ্ট লেখা চলছিল। এই করতে করতে একজন প্রযোজক তিনি আমার একটা ছবি করতে রাজি, উড়োচিঠি ছবিটা এবং সেখান থেকেই শুরু করা। কোশ্চেনটা বলো। চিঠি থেকে চাঁদের পাহাড়ের জার্নিটা যদি আরম্ভ করি। হ্যাঁ, উড়োচিঠি ছবিটা তৈরি হয়েছিল সেই ছবির যিনি প্রযোজক ছিলেন তার নাম মনু মালুসা। তো উনি ছবিটা প্রডিউস করেন এবং ছবিটা তৈরি হয়। ছবিটাতে একটা অংশগ্রহণ কাজ ছিল, অনেকে ছিলেন, আপনারা দেখতে পাবেন যদি 2011 সালে ছবিটা তৈরি হয়। ছবিতে মূল চরিত্রে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, আর শ্রীরেখা মিত্র ছিলেন, তনুশ্রী চক্রবর্তী ছিলেন, রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, এরকম অমল দত্ত ছিলেন এবং শাশ্বত চট্টোপাধ্যায় একটা ছোট্ট চরিত্রে ছিলেন। তো এইভাবে আমরা ছবিটা বানিয়েছি। চিঠিটা বানানোর পরে সেইটা একটু নোটেড হয়, সেটা নিয়ে কথাবার্তা একটু হয় এবং এসভিএস বা ইলেকট্রনিক ফিল্মস থেকে আমাকে টিকিট হয়। তারপর সেখানে গিয়ে শ্রীকান্ত মুখার্জি এবং মহেন্দ্র সেনের সঙ্গে দেখা হয় এবং ওনারা তখন মেঘে ঢাকা তারা প্রজেক্টটা করেন। মেঘে ঢাকা তারা ছবিটা তৈরি করার পর বেশ মেঘে ঢাকা তারা ভালো প্রচারের আওয়াজ এসেছিল এবং অনেকেই মেঘে ঢাকা তারা দেখেছিলেন এবং মেঘে ঢাকা তারা ছবিটা বেশ প্রচারের আলো এসেছিল এবং অনেকেই মেঘে ঢাকা তারা দেখেছেন, পরবর্তীকালেও দেখেছেন। মেঘে ঢাকা তারা তেমনভাবে মানে বাণিজ্যিকভাবে সফল না হলেও ওই কয়েকটা পুরস্কার পায় এবং একটু মানে লোকজনের কাছে পৌঁছতে পারে। সেটার পর তারপরে চাঁদের পাহাড় করার প্রস্তুতি নিয়ে আমরা আমি একটু বলি, মেঘ বাঙালি খুব ভালোভাবে নিয়েছিল। মেঘে ঢাকা তারা শিক্ষিত বাঙালি ভালোভাবে নিয়েছিলেন, কিন্তু বিষয়টা এখানে অন্য। সেটা হচ্ছে যে হ্যাঁ, বিক্রি ঘটকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে করা, কিন্তু মুশকিল যেটা সেটা হচ্ছে যে ফলে সেটা তেমনভাবে চলে। পরবর্তীকালে যখন ডিভিডি বেরোয় এবং আরও পরবর্তীকালে ওটিটি চ্যানেলে আসে, টেলিভিশন দেখানো হয়, তখন এটা সবাই বেশ ভালোভাবে দিয়েছে বলে শুনেছি। তারপর চাঁদের পাহাড় তৈরি করার প্রস্তুতি হয়। চাঁদের পাহাড়েরও প্রযোজক সিমেন্ট এবং চাঁদের পাহাড় যখন আমরা তৈরি করছি, তো চাঁদের পাহাড় আমরা যখন তৈরি করছি তখন আমরা আফ্রিকাতে শুটিংয়ের জন্য যাই। এবার আফ্রিকাতে গিয়ে শুটিং হয়। এটাই কি প্রথম বিদেশি শুট? মানে আপনার ছবি? হ্যাঁ, আমার ছবির ক্ষেত্রে আফ্রিকাতে গিয়ে শুটিং করা চাঁদের পাহাড়ি প্রথম ছবি, যেটা আফ্রিকাতে শুটিং হয়েছিল বিদেশে। কিন্তু বিজ্ঞাপনের তুলনাতে আমি তার আগেও বেশ কয়েকবার বিদেশে শুটিং করেছি বা হসপিটালের সাথে কাজ করেছি, সেটা অভিজ্ঞতার কম। তো তারপর আমরা আফ্রিকাতে শুটিংয়ে গেলাম। তো শুটিংয়ে তো অনেক অভিজ্ঞতা হয়েছিল, সে তো জানেন। এবার চাঁদের পাহাড় রিলিজ করার পর চাঁদের পাহাড় খুব কি বলবো জনপ্রিয় হয়েছিল, অনেক লোক দেখেছেন। শুটিং এর অভিজ্ঞতা যদি একটু বলুন, দেবের চোট লেগেছিল বা আপনারা যে ওখানে যে সিংহটাকে নিয়ে কাজ করেছিলেন বা ওখানে ব্ল্যাক কাম্বাজের সাপটা ছিল, ঠিক আছে, এইগুলোর অভিজ্ঞতা যদি একটু বলেন। প্রথমে বলি যে আমরা চাঁদের পাহাড়ের শুটিংটা মূলত করেছিলাম সাউথ আফ্রিকাতে। সেটা হলো জোহান্সবার্গ, সাউথ আফ্রিকার ক্যাপিটাল। জোহান্সবার্গ থেকে ট্রাভেল করে আমরা গেছিলাম হচ্ছে পুমালাঙ্গা বলে একটা ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে জোহান্সবার্গের ঠিক পরে, এবং তারপরে গেছিলাম হচ্ছে কালাহান্দি।
আর একটা দিক হচ্ছে ড্রাকেন্সবার্গ পর্বত। কালাহারি একটা ডেজার্ট, পৃথিবীর সব থেকে বড় লাল মরুভূমি বলা হয় রেড ডেজার্ট। আর এতে কুমালাঙ্গা জায়গাটাতে অনেকগুলো খুব সুন্দর জায়গা রয়েছে, যেরকম ওয়াটারফল মোভেন, ওয়াটারফল ওনার, তারপরে কোয়েনা ড্যাম, তার সঙ্গে ছিল হচ্ছে সুদবালা কেভস, যেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কেভ বলা হয়। তারপরে হচ্ছে ইলার্ন রিভার ভ্যালি। তারপর সেখান থেকে গেছিলাম আমরা ব্লাইট রিভার ক্যানিয়ন বলে জায়গায়। ব্লাইট রিভার এবং আরেকটা রিভার, সেটার নাম হচ্ছে মানে ব্লাইট রিভারকে বলা হয় হচ্ছে কালো নদী, আর একটা নদী তাকে সে মিট করে, সেটা হচ্ছে ট্রায়াল রিভার। তো ট্রায়াল হচ্ছে সাদা, এবং সেইখানে বুটলা, পটল, ম্যাকম্যাক পটল, অনেকগুলো জায়গা রয়েছে। আচ্ছা, এবার সেখানে শ্যুট করার পর আমরা চলে গেছিলাম হচ্ছে গডস উইন্ডো বলে একটা জায়গা রয়েছে, এবং ব্লাইট রিভার ক্যানিয়ন, এটা দুভাবে দেখা যায়, উপর থেকেও দেখা যায়, আবার জলে গিয়েও দেখা যায়। তো এই জায়গাটা তো অসাধারণ। আর ড্রাকেন্সবার্গে একটা পিক আছে যেটাকে বলা হয় সেন্টিনেল পিক, সেইখানটা শ্যুট করেছিলাম। তারপর কোয়াজুলু নাটালে কিছুটা শ্যুট করেছিলাম। ড্রাকেন্সবার্গ পর্বতমালা তার একটা অংশ বলছি এইটা। আর কালাহারির কথাটা বললাম। এইসব জায়গায় শুটিংটা হয়েছিল। যে মূল যে অ্যাট্রাকশনটা ছিল চাঁদের পাহাড়ের, সেটা হচ্ছে সিংহটা। সিংহটা নাম হচ্ছে, সিংহটাকে নেওয়া হয়েছিল জোহান্সবার্গের একটু মানে দূরে ড্যান্সেরিয়া বলে একটা জায়গা আছে, সেখানে বেশ কয়েকটা লায়ন পার্ক আছে। তো এই সিংহটাকে নেওয়া হয়েছিল ওই লায়ন পার্ক থেকে, এবং শুটিংটা হয়েছিল যে হোয়াইট লায়ন কিংডম বলে একটা জায়গা। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে দেখবেন অনেক সময় ভিডিও দেখা যায় কেভিন রিচার্ডসন এবং তার সিংহের ভিডিও। কেভিন আমাদের যোগাযোগ করে দিয়েছিল। অ্যালেক্স একজন র্যাঙ্গলার ছিলেন, তার অনেক সিংহ আছে, প্রায় 105টা সিংহী রয়েছে তো ওই লায়ন পার্কে। তার মধ্যে এই সিংহটা শ্যুটের জন্য অনেকবার কাজ করেছে এবং খুব ভালো। এর নাম হচ্ছে কলম্বাস। এর ওজন ছিল তখন প্রায় 250 কেজি মতো। তো কলম্বাস সিংহটাকে দেখে আমাদের খুব পছন্দ হয়। এই যে লায়ন পার্ক থেকে সিংহ নেওয়া হচ্ছে, তার মানে কিন্তু পোষা সিংহ নয়। সিংহ আসলে কখনোই পোষ মানে না, খালি র্যাঙ্গলারের কথা শোনে। যদিও সেই শুটিংয়ের সময় র্যাঙ্গলারকে মেরে দেওয়ার বিষয়ে সিংহের জীবনে অনেকবার দেখা গেছে, এর আগেও ঘটেছে অন্য শুটিংয়ে। যাই হোক, উই আর ফরচুনেট। তো এই কলম্বাসকে নিয়ে আমাদের শুটিং হয় খুব ভালো। একটু ইন্টারাপ্ট করছি যে অ্যানিমেশনের যুগে আপনারা এইরকম একটা রিস্ক নিতে গেলেন কেন? অ্যানিমেশনের যুগ হলেও সিংহ তৈরি করার জন্য যে অ্যানিমেশন লাগে, প্রথম কথা সেটা কখনোই 100% সত্যি হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি বা খুব ভালো অ্যানিমেশন করা সম্ভব, সেটা আমাদের দেশে সম্ভব নয়, বা আমাদের রাজ্যে তো নয়। এটা করতে গেলে বিদেশ থেকে করাতে হতো। তাতে যেটা হতো সেটা হচ্ছে চাঁদের পাহাড় ছবির যা বাজেট, তার দুগুণ খরচা হয়ে যাচ্ছে সিংহের জন্য। ছবির বাজেটটা যদি একটু বলেন। ছবির বাজেট অফিসিয়ালি বলা হয়েছিল 15 কোটি টাকা। তো যাই হোক, এবার সিংহটা কে দিয়ে শুটিং হলো, খুব ভালো হয়েছিল। একটাই সমস্যা হয়েছিল যে যেদিন সিংহের শুটিং ছিল সেদিন ওই যে ফার্মটা ছিল, সেই ফার্মটার নাম ছিল হচ্ছে ন্যাশেস ফার্ম। সেই ন্যাশেস ফার্মে আগুন লেগে গেছিল, এবং তারপরে অনেকখানি পাহাড় এবং যে ঘাস জমি সেটা পুড়ে যায়। এইটা একটা খুব চিন্তার অভিজ্ঞতা ছিল। বাকি সিংহের অভিজ্ঞতা খুব ভালো, ভীষণ ভালো। সাপটা আমরা নিয়েছিলাম রাউল বলে একজন র্যাঙ্গলার আছেন, সেই রাউলের ফার্ম থেকে। সেখানে অনেক সাপ, তো তার মধ্যে ব্ল্যাক মাম্বা ছিল 2টো। তো তার মধ্যে একটি ব্ল্যাক মাম্বাকে আনা হয়। সাপ তো আর পোষ মানে না, সাপকে হ্যান্ডেল করে শুটিং করতে হয়। না, বীজদাঁত ভেঙে দিয়ে কিছু করা হয় না ওদের ওপরে। বিষাক্তলি পুরোটাই থাকে। ব্ল্যাক মাম্বাটা আসলে
একটা সিলভারি সাপ, রূপোর কালারের সাপ। ব্ল্যাক মাম্বা খুব অ্যাগ্রেসিভ সাপ। ব্ল্যাক মাম্বা হিসেবে মানে সাপ হিসেবে মারাত্মক বিষধর হলেও সেটাকে বলা যেতে পারে বিষের দিক থেকে সেটা 10 নম্বর পৃথিবী, যেখানে র্যাটলস্নেক 1 নম্বর, কোবরা 2 নম্বর এরকম, বা আর একটা ভয়ঙ্কর সাপ আছে পাফাডার, একটা আছে ব্লুচি, সেগুলো আছে। কিন্তু ব্ল্যাক মাম্বা হচ্ছে অ্যাগ্রেসিভ সাপ প্রচন্ড। দ্বিতীয় কথা হচ্ছে ব্ল্যাক মাম্বা, মাম্বা মানে সাপ, আর ব্ল্যাক এই জন্য বলা হয় কারণ হচ্ছে যে ও মুখের ভেতরটা পুরোটা কুচকুচ করছে কালো। ব্ল্যাক মাম্বার কামড়ে প্রচুর মানুষ মারা গেছেন, প্রচুর খুব কমন। এবং ব্ল্যাক মাম্বা যেদিন শুটিং হয়েছিল সেদিন আমাদেরও অ্যাম্বুলেন্স রাখতে হয়েছিল, হসপিটালে যোগাযোগ রাখতে হয়েছিল, এবং শুটিংয়ের অনেকগুলো টেকনিক আছে, সেই টেকনিক দিয়ে শুটিং করতে হয়েছিল। তবে ব্ল্যাক মাম্বার শুটিংটা কিন্তু রিয়েল শুটিং। আর এছাড়া ছিল হচ্ছে অ্যানিমেল শুটিং। স্টান্ট ব্যবহার করেনি? স্টান্ট বলতে এই ব্ল্যাক মাম্বাতে ব্যবহার করিনি, স্টান্ট তো অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহার করতে হয়েছে গোটা জার্নির মধ্যে যেটা আছে যেগুলো। আর হাতির ক্ষেত্রে স্টান্ট ব্যবহার করতে হয়েছিল। হাতি ওখানে আমরা আসলে 5টা হাতিকে নিয়েছিলাম। সেটা হচ্ছে বেলা বেলা বলে একটা জায়গা আছে সেই জঙ্গলে, বেলা বেলা থেকে হাতি নেওয়া হয়, এবং হাতিগুলো আফ্রিকান হাতি, খুব বড় হাতির শুটিংটাও খুব সুন্দর হয়েছিল। এছাড়া যত অ্যানিমেলস ছিল সেই অ্যানিমেলসগুলো আমরা ওয়াইডলি শ্যুট করেছি, জঙ্গলের ভেতর যেতে যেতে দেখে ইত্যাদি শ্যুট করা শক্ত না। সবচেয়ে বড় কথা, চাঁদের পাহাড়ে ঘোড়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো ঘোড়ার শুটিং হয়েছিল, এবং ঘোড়া শুটিং হতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়, ঘোড়া থেকে পড়ে যাওয়া ইত্যাদি অনেক অনেক কিছু ঘটে। সেইটা ছিল, আমি নিজেও পড়ে গেছিলাম, মানে রেকির সময় পাহাড় থেকে জলে। তারপরে অনেকেই পড়ে গেছেন, অনেক কিছুই ঘটেছে। ওই একাশিয়া গাছ ছিল সেখানে, সে একাশিয়া গাছের যে কাঁটা আর কি সেগুলো ঢুকে যেত হাতে পায়ে, এইসব ঘটনা ঘটেছিল। কিন্তু সেটা আমাদের কাছেও একটা অ্যাডভেঞ্চার ছিল, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কিন্তু যাই হোক, শেষ সফলভাবে শুটিং হয়েছিল। তারপর ছবিটা রিলিজ যখন করেছিল তখন খুব জনপ্রিয় হয়েছিল। তো এই জায়গাটাতে বলি যে চাঁদের পাহাড়ের পরে আরেকটি জনপ্রিয় সিনেমা যেটা করেছেন অ্যামাজন অভিযান, হ্যাঁ, সেটাও ঠিক পরে অ্যামাজন অভিযান নয়, তাও বছর করেছিলাম ক্ষত। সেটা তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলিদাম, রাইমা সেন এবং আরো অনেক ছিলেন, ত্রিধা ছিল, রমণী ছিল, খুব অসুস্থ। আচ্ছা, আপনি যিশু সেন রিলিজ হয়েছিল? মুখোমুখি রিলিজ হয়েছিল, কিন্তু তেমন সাড়া না পাওয়ায় তুলেও নেওয়া হয়েছিল। মুখোমুখি তারপরে কোথাও আসেনি। যেরকম আর একটা ছবিও করেছিলাম, গুড নাইট সিটি বলে। আপনি তো মহাভারত একটা ছবি তৈরি করেছেন। গুড নাইট সিটি রিলিজ হয়েছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এগুলো এখনো ওটিটি প্ল্যাটফর্মে আসেনি। আর মহাভারতের ক্ষেত্রে মহাভারত তৈরি করার একটা প্রচেষ্টা ছিল, আমাদের ইচ্ছে ছিল ছবিটা বানানো, কিন্তু সেটা শেষ মুহূর্তে আর হয় না। তো স্ক্রিপ্ট এখনো আছে, সেই নিয়ে অনেক সময় কাজকর্ম চলে, কথাবার্তা হয়। আর তারপরে অ্যামাজন অভিযান হলো। অ্যামাজনের সময় তখন অ্যামাজন অভিযানের অভিজ্ঞতাটা যদি অ্যামাজন অভিযান শুটিং হয়েছিল অ্যামাজনে, ব্রাজিলিয়ান অ্যামাজনে। তো সেটা হচ্ছে সাও পাওলো থেকে প্রায় 6.5 ঘন্টা ট্রাভেল করলে তারপর ম্যানাউস বলে একটা শহরে পৌঁছানো যায়। সেই ম্যানাউস শহরে পৌঁছে সেখান থেকে আর কোনো রাস্তা নেই, পুরোটাই জলে ট্রাভেল করার বিষয় ছিল। তো সেইভাবে আমরা অ্যামাজনের গভীরে যাই। তারপর সেখানে বিভিন্ন জায়গা, যেরকম প্রেসিডেন্ট ফিগারেরও বলে একটা জায়গা ছিল, একটা জায়গা ছিল হচ্ছে ওই অ্যানাভিলানাস আর্কিপেলাগো, একটা নদী ছিল, সেই মানে অ্যামাজনের অনেক লাগোয়া নদী আছে, রিও মাদেইরা বলে একটি নদী ছিল সেখানে। তারপরে ওইরকম বিভিন্ন অঞ্চলে জানুয়ারি বলে একটা জায়গা ছিল সেইখানে।
বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের অ্যামাজনের শুটিং হয়েছিল, এবং একটা ওই যে ক্যাম্পগুলো ছিল যেখানে রিয়েল লেবাররা কাজ করতেন, সেই এখন সেখানে আর লেবাররা কাজ করেন না, কিন্তু সেগুলো রয়ে গেছে স্মৃতি হিসাবে। তো এইসব জায়গায় গিয়ে শুটিং করা হয়েছিল। আচ্ছা, যেটা আমাজন অভিযানে যেটা হয়েছিল, যে ওখানে যে সাপ যেটাকে দেখানো হয়েছিল অ্যানাকোন্ডা, এরকম জঙ্গলের ভেতরে এরকম অ্যানাকোন্ডার সাথে মানে সামনাসামনি, মানে আপনারা সেরকমভাবে কি ফেস করেছেন কোনো কিছু শুটিং? অ্যানাকোন্ডা সাপটা আমি তো কাঁধে নিয়ে ছবিও তুলেছিলাম। অ্যানাকোন্ডা সাপ পাওয়া গেছিল, তবে যেটা দেখানো হয়েছে, যে অ্যানাকোন্ডাটা দেখানো হয়েছে মানে দেবের সঙ্গে যেটা লড়াই, সেটা কিন্তু রিয়েল অ্যানাকোন্ডা নয়, সেটা তো গ্রাফিক্স করা হয়েছে। অ্যামাজন অভিযানে অনেক যৌথ জানুয়ারি গ্রাফিক্সে করা হয়েছে। অ্যানাকোন্ডাতে বিষ থাকে না, গিলে খায় তো? অ্যানাকোন্ডায় বিষ থাকে না। অ্যানাকোন্ডা যেটা এখনো পর্যন্ত সব থেকে লম্বা অ্যানাকোন্ডা পাওয়া গেছে, সেটা বেশি নয়, সেটা হচ্ছে 22 ফুটের কাছাকাছি। এবার অ্যানাকোন্ডা খুব মোটা এবং লম্বা একটা সাপ হয়। এবার সেই সাপটা যেটা করে সেটা হচ্ছে ও জড়িয়ে ধরে গিলে খায়, কিন্তু মানুষ গিলে খাওয়া খুব একটা অ্যানাকোন্ডা খায় না, ছোটোখাটো মানে বাচ্চাদের হয়তো গিলে খায়। যেটা মূলত পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীকে গিলে খায় অ্যানাকোন্ডা, কিন্তু অ্যানাকোন্ডা খুব অ্যাগ্রেসিভ সাপ নয়, মানে অ্যানাকোন্ডা ভয়েই এই বিষয়টা করে থাকে, কিন্তু তার এত শক্তি। আসলে অ্যানাকোন্ডা হচ্ছে গ্রিন মুরিন ওয়াটার বোয়া সাপ, যেগুলো অর্থাৎ যার একটা অজগরের সাপের একটা ভ্যারাইটি, পাইথন আর বোয়া, সেই বোয়ারই জলে থাকা ভ্যারাইটির নাম হচ্ছে অ্যানাকোন্ডা, মানে সাউথ আমেরিকায় যেটা পাওয়া যায়। তো যাই হোক, সেই অ্যানাকোন্ডা সাপটা তৈরি করা হয়েছিল, ওখানে বাকি সবও তৈরি করতে হয়েছিল গ্রাফিক্সে, এবং অ্যামাজনের শুটিংয়ের অভিজ্ঞতা খুব চাঞ্চল্যকর অভিজ্ঞতা জীবনে অবশ্যই, এবং ওই আবার একটা খুব রেয়ার অভিজ্ঞতা বলা যেতে পারে।